নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান এবং আর্ট। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিডনি ফেলিওর রোগীদের কোন তেল খাওয়া উচিত। কারণ যখনই কোনো রোগী আসে ক্লিনিকে বসে আমরা কথা বলছি, তখন প্রায়ই তারা জিজ্ঞেস করে, ডাক্তারবাবু সবকিছু তো বলে দিলেন, কোন ফল খেতে হবে, কোন সবজি খেতে হবে, কিন্তু এটাও বলে দিন কোন তেল খেতে হবে। রোগী যখন এমন প্রশ্ন করে, তখন আমার মনে হয় আমাদের চ্যানেল যারা দেখছেন তাদের মনেও নিশ্চয়ই এই প্রশ্ন আসে। তাই আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি পরিষ্কার করব। তাহলে আপনি ধরে নিন, প্রথমে জানতে হবে তেল খেতে হবে কিনা। খেতে হবে মানে যে কোনো ফ্যাট হোক, সেটা আপনার সানফ্লাওয়ার অয়েল, গ্রাউন্ডনাট অয়েল কিংবা সিসেম অয়েল, অলিভ অয়েল অথবা সরিষার তেল, যে কোনো তেলই হোক। যে কোনো ধরনের ফ্যাট, তেল হোক বা ঘি, আমাদের খেতে হবে কিনা আর এটা কিভাবে খাবারের মধ্যে ব্যবহার করতে হবে, সেটাই প্রথম বিষয়। প্রথম কথা হলো, তেল বা ঘি খাওয়া যায়। কিডনি ফেলিওর রোগীরাও এটা খেতে পারেন। কিন্তু কোনো খাবারই আপনি ভেজে খাবেন না। যেমন পুরি খেতে পারবেন না, ভাটুরে খেতে পারবেন না, পকোড়া খেতে পারবেন না, কারণ এইসব খাবার ডিপ ফ্রাই করা হয়। ডিপ ফ্রাই খাবার সম্পর্কে আমরা সবাই জানি, ওটা তো স্বাস্থ্যবান মানুষের জন্য ঠিক নয়, আর কিডনি ফেলিওর রোগীদের জন্য তো একেবারেই নয়। এখন যখন আমাদের খেতে হলে ঘি তেল যাই খাও না কেন, কতটা পরিমাণে খেতে হবে এবং সেটা কিভাবে খাবারে ব্যবহার করতে হবে সেটা জানতে হবে। খাবারে ঘি তেলের ব্যবহার যতটা সম্ভব কম রাখতে হবে, যাতে খাবারটা তৈরি হয়ে যায় এবং আপনার স্বাদ ঠিকঠাক আসে। যাদের সবকিছু ভাজা খাওয়ার অভ্যাস আছে বা এমনভাবে অভ্যস্ত হয়ে গেছেন, তাদের নিজেদের স্বাদ বদলাতে হবে। আপনি খাবারে সব মসলা ব্যবহার করুন, হিং, ধনিয়া, জিরা, গরম মসলা যা ব্যবহার করতে চান করুন, শুধু একটা মসলা ছাড়া, সেটা হলো লাল মরিচ। সবুজ মরিচের বীজ ফেলে দিয়ে ব্যবহার করতে পারেন, কালো মরিচও ব্যবহার করতে পারেন, কিন্তু লাল মরিচ পুরোপুরি এড়িয়ে চলা উচিত, কারণ এটা আপনার পেটে জ্বালা বাড়ায়, জানেনই তো, অ্যাসিডিটি বাড়ে। এইসব সমস্যা শুরু হয়ে যায়, তাই ঝাল ও লাল মরিচ থেকে আমাদের দূরে থাকা উচিত। অনেকে বলেন বেগি মরিচে শুধু রং থাকে, ফ্লেভার থাকে না। তবুও আপনাকে কোনো ধরনের লাল মরিচই কিডনি সংক্রান্ত প্রস্তুতিতে ব্যবহার করা উচিত নয়। এরপর আসি, আমরা কোন ঘি খাব, কোন তেল খাব, এই নিয়েও একটু কথা বলি। যখন আমরা ঘির কথা বলি, তখন ঘি আমাদের কাছে দুই ভাবে আসে। একটা কোথা থেকে আসে? একটা মহিষের দুধ থেকে তৈরি হয়। তাহলে আযুর্বেদে কি বলা হয়েছে? বলা হয়েছে গরুর দুধ সবচেয়ে উৎকৃষ্ট, আর সেই দুধ থেকে তৈরি ঘিও ভালো। তাই গরুর ঘি অল্প পরিমাণে আপনার খাবারে ব্যবহার করুন, কোনো সমস্যা হবে না। যাদের কাছে সহজলভ্য নয়, শুধু মহিষের ঘি পাওয়া যাচ্ছে, তাহলেও কোনো সমস্যা নেই। তবে আপনাকে সবসময় পরিমাণের দিকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ যতটা সম্ভব কম পরিমাণে খেতে হবে। এবার আসি, আমরা কোন কোন তেল খেতে পারি, কারণ সবজি তো সবসময় ঘিতে রান্না হয় না, সব জায়গায় ঘি ব্যবহার হয় না। তেল নিয়ে যখন আমরা কথা বলি, তখন আমাদের শুধু একটি তেল এড়িয়ে চলতে হয়, সেটা হলো সরিষার তেল। আপনি সানফ্লাওয়ার তেল, গ্রাউন্ডনাট তেল, অলিভ অয়েল এইসব তেল খেতে পারেন, রাইস ব্র্যান্ড তেলও খেতে পারেন। কিন্তু আপনাকে দেখতে হবে, যেসব তেল মিশ্রিত অবস্থায় পাওয়া যায়, যেগুলোকে আমরা ভেজিটেবল অয়েল বলি, যেখানে ২-৩ ধরনের তেল একসাথে মেশানো থাকে, সেগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে। তাই যখনই আপনি তেল কিনবেন, দেখবেন সেটা একক ধরনের কিনা, মানে সেটা পুরোপুরি মুগ ডালির তেল বা পুরোপুরি রাইস ব্র্যান অয়েল বা পুরোপুরি অলিভ অয়েল। যেসব তেল ব্লেন্ডেড মানে মিশ্রিত, যেমন একটু রাইস ব্র্যান মেশানো, একটু সানফ্লাওয়ার মেশানো, এই ধরনের তেল ব্যবহার করা উচিত নয়। এখন আমরা সরিষার তেল কেন নিষেধ করেছি, এটাও আপনার জানা জরুরি, কারণ আমরা তো শুনি সরিষার তেল ভালো হয়, এতে চর্বি কম হয়, কোলেস্টেরল বাড়ে না। তাহলে এটাকেও আমরা একটু বুঝে নিই। সরিষার তেল খারাপ নয়, তবে সরিষার তেলের সঙ্গে একটু সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে যে পেশেন্ট বেশি সরিষার তেল ব্যবহার করেন, তাদের শরীরে আমরা বাইকার্বনেট একটু কম দেখতে পাই। এখন বাইকার্বনেট কিভাবে কমে, সেটা বোঝানোর চেষ্টা করি। আমাদের শরীর সবসময় অ্যাসিড তৈরি করে, যেটা আমরা ইউরিনের মাধ্যমে বের করি। তাই আমাদের ইউরিন অ্যাসিডিক হয়। কিন্তু যখন কিডনি খারাপ হতে শুরু করে, তখন এই অ্যাসিড বের হতে পারে না। এটা ইউরিয়ার মতো আমাদের রক্তে জমা হতে থাকে, যার ফলে আমাদের রক্ত অ্যাসিডিক হয়ে যায়। যত বেশি আমাদের রক্ত অ্যাসিডিক হবে,
তত দ্রুত আমাদের কিডনি খারাপ হবে। এই কারণেই কিডনি যখন লেভেল 0 থেকে 2, 4 পর্যন্ত ধীরে ধীরে খারাপ হয়, তখন অনেক বছর সময় লাগে। কিন্তু 4 এর পরে সেটা 10 পর্যন্ত যেতে বেশি সময় নেয় না, কারণ তখন শরীরে অ্যাসিড জমা হতে থাকে। এই যে অ্যাসিড, এটা আমাদের নিউট্রালাইজ করতে হয়। যে কোনো কিডনি রোগীর কিডনি খারাপ হওয়ার গতি কমানোর জন্য আমরা একটা ট্যাবলেট দিই, যার নাম সোডিয়াম বাইকার্বনেট। এই সোডিয়াম আসলে আপনার রান্নাঘরে ব্যবহৃত বেকিং সোডাই, কিন্তু এর ব্যবহার কিডনি রোগীদের জন্য করতেই হয়। যদি এটা না করা হয়, তাহলে শরীরে অ্যাসিডের পরিমাণ অনেক বেশি বাড়ার সম্ভাবনা থাকে। এই ট্যাবলেট যখন আমরা দিই সেই সব রোগীদের যারা সরিষার তেল বেশি ব্যবহার করেন, তখন আমরা একটা জিনিস লক্ষ্য করি। দেখা যায় তাদের শরীরের আয়ন্স বাড়ছে না, মানে তাদের শরীরের অ্যাসিড কমছে না, যার ফলে দেখা যায় যে লেভেলগুলো থামে না, বরং বাড়তেই থাকে। তাহলে এখন কেন এমন হচ্ছে? আমি জানি না, আমাদের কাছে কোনো গবেষণাও নেই। এটা রোগীদের দেখে আমাদের সাধারণ পর্যবেক্ষণ মাত্র। হাজার হাজার রোগী দেখলে কিছু বিষয় বোঝা যায়, যেমন চা। যেমন সব ডাক্তার বলেন চা খেতে পারেন, কিন্তু আমরা এখানে চা খেতে মানা করি। আর কারণটা অনেকটাই একই। চা খেলে, সরিষার তেল খেলে বাইক আর আয়ন্স আমাদের বাড়তে দেখা যায় না। আমরা যে ওষুধ দিচ্ছি তার কার্যকারিতা আমরা দেখতে পাই না। এই কারণেই সেটা চা হোক, কফি হোক, চকলেট হোক বা আমাদের সরিষার তেল হোক, সব বন্ধ করিয়ে দিই। কারণ আমাদের কাছে অন্য অপশন আছে, আমরা খেতে পারি, কোনো সমস্যা নেই। এখন কতটা ঠিক, কতটা ভুল সেটা জানারও দরকার নেই। রোগী নিজেই আমাদের সব বলে দেয়। রিপোর্ট দেখে চিকিৎসা করা সহজ, তাই আলাদা গবেষণার দরকার নেই। কিডনি রোগীদের অনুরোধ করছি, আপনারা সস্তা তেল এড়িয়ে একটু দামি তেল, ঘি বা সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করুন। 600 টাকার তেলটা এড়িয়ে চলুন। যেখানে কম পরিমাণে ব্যবহার করছেন, মাসে 1-8 বার ব্যবহার করছেন, সেখানে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আপনি প্রতিদিন প্রতিটি সবজি সরিষার তেলে রান্না করেন, তাহলে সেখানে আমাদের এই সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। তাই আপনাকে আপনার রিপোর্ট নিতে হবে। আপনার রিপোর্টে বাই ক্যাপিটাল দেখতে হবে কতটা আছে, কতটা নেই। যদি আপনার রিপোর্টে বাইকের ভ্যালু না আসে, তাহলে যখন আপনি পরের বার টেস্ট করাবেন, তখন শুধু বাইকার্বনেট, যেটা আপনার স্ক্রিনে দেখাচ্ছে, এই টেস্টটা ইনক্লুড করিয়ে নেবেন। বলবেন আমার কাফের সাথে এই টেস্টটাও করে দিন। যদি আপনি দেখতে পান যে আপনার বাইকের মাত্রা কম আসছে, তাহলে আমি যেগুলো বলেছি, যেমন কফি, সরিষার তেল, ত্বক জাতীয় জিনিস, এগুলো আপনাকে বন্ধ করতে হবে। তখনই আপনার বাইক আর্মিটের ট্যাবলেট কাজ করতে শুরু করবে। আশা করি এই ভিডিও থেকে আপনি জানতে পেরেছেন কোন তেল খেতে হবে, কতটা পরিমাণে খেতে হবে, কিভাবে খেতে হবে, কি খেলে কি হয় এবং আমাদের নিজের। আমার পর্যবেক্ষণগুলো আপনাদের জানালাম। আশা করি ভিডিওটি সহায়ক হয়েছে। কোনো সন্দেহ থাকলে আমাদের বইটিতে সব পাবেন। কমেন্টে বুক লিখলে আমাদের টিম আপনাকে লিংক পাঠিয়ে দেবে। কিডনি রোগীদের খাদ্যাভ্যাস নিয়ে এতে বিস্তারিত আছে। ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।